নমস্কার, আমি স্নিগ্ধা। যারা গল্পের বই বা লেখা পড়তে ভালোবাসেন কিন্তু কোনো অসুবিধার কারণে পড়তে পারেন না, তাদের জন্য আমার এই চ্যানেল। আমার লেখা কিছু গল্প নিয়ে স্নিগ্ধার সাথে কিছুক্ষণ। অন্নপূর্ণার নতুন সংসার। রোজকার মতো ডিনার টেবিলের পাশে সোফায় বসে ফোন ঘাঁটছে দেবরূপ। স্বপনবাবু চেয়ারে এসে বসতেই রীনা দেবী টেবিলে খাবার সাজিয়ে দেবকে বলেন, কিরে, খেতে দিয়েছি, খেতে আয়। এটা কি? এটা সয়াবিনের কোপ্তা। আবার সয়াবিন? উফ! বলে একটু ভেঙে মুখে দিতেই দেব বলে, বাও, দারুণ তো। এটা আগে করোনি কেন? আরে, আজ মোবাইল দেখতে দেখতে এই রেসিপিটা পেলাম। স্বপনবাবু বলেন, আচ্ছা, এবার তোমরা একটু থামো, আমার একটা জরুরি কথা বলার ছিল। রীনা দেবী বলেন, হ্যাঁ হ্যাঁ বলো। স্বপনবাবু বলতে শুরু করেন, তোমরা দুজনেই শোনো, আমি দেবের বিয়ে ঠিক করেছি। দেব বলে, মানে? কিছু না জেনে, মেয়েকে না দেখে? সব জানতে পারবে। আমি কিন্তু কথা দিয়ে দিয়েছি। দেব খাওয়া বন্ধ করে চুপ করে বসে থাকে। স্বপনবাবু দেবকে একবার দেখে নিয়ে বলেন, মেয়ের নাম অন্নপূর্ণা। নাম শুনেই মুখ বেঁকায় দেব। স্বপনবাবু বলেন, তোমার মনে আছে রীনা, অমলকে? আমার মামাবাড়ির পাশে গ্রামে ওদের বাড়ি। ছোটোবেলায় মামার বাড়ি গেলেই দুজনে মিলে সাঁতার কাটা, ডাংগুলি খেলা, আরও কী কী সব করেছি, সেটা আর নাই বা বললাম। তা যেটা বলছিলাম, অমল তো ওই চাষবাস নিয়ে পড়াশোনা করে দেশি একটা ফার্ম হাউস করেছে, আর ওর মেয়ে কলকাতায় মাসির বাড়ি থেকে পড়াশোনা করেছে। এখন অবশ্য অমলের ফার্ম হাউসে কী সব করে। কাল অমল আমার অফিসে এসেছিল। সে আমাদের সঙ্গে কুটুম্বিতা করতে চায়। আমি তো এক কথায় রাজি। আমি তো ওদের বাড়িতে গেছি, বিয়ের পর অবশ্য বেশি যাওয়া হয়নি। তোমাকেও তো এক দুবার নিয়ে গেছি, তোমার মনে পড়ছে না? তুমি যে কি বলো না, আমার সব মনে আছে। তবে মেয়েটাকে যখন দেখেছি তখন তো খুব ছোট ছিল। শোন দেব, এই রবিবার অমল আমাদের যেতে বলেছে। তুই কিন্তু কোনো কাজের বাহানা করবি না, এই বলে দিলাম। দেব মনে মনে ভাবে, শেষ পর্যন্ত তাকে বিয়ে করতে হবে ওই গ্রামের মেয়েকে। পর্ণাকে আজই জানাতে হবে, খুব তাড়াতাড়ি ওদের ডিসিশন নিতে হবে। পর্ণার সঙ্গে আলাপ বেশ কয়েক মাস আগে ওদের কলেজের রিইউনিয়নে। দেবের বন্ধু রনিত পর্ণার সঙ্গে দেবের আলাপ করিয়ে দিয়েছিল। দেব ঠিক করে রেখেছে পর্ণাকে একদিন ওদের বাড়ি নিয়ে আসবে। পর্ণার সঙ্গে যতবারই দেখা হয়েছে কলেজের কাছে একটা ক্যাফেতে। কয়েকদিন পর রীনা দেবীকে স্বপনবাবু ফোন করে বলেন, তুমি তাড়াতাড়ি একটা ব্যাগেতে তোমার আমার কিছু জামা কাপড় আর দরকারি জিনিসপত্র নিয়ে রেডি থাকো, আমি এক্ষুনি আসছি। বলেই ফোনটা কেটে দেন। আধ ঘন্টার মধ্যে স্বপনবাবু এসে যান। রীনা দেবী বলেন, তা আমরা কোথায় যাব? ওহ, তোমাকে বলিনি বুঝি? আরে, অমল ফোন করে বলল ওর মেয়েকে দুপুর থেকে ফোনে পাওয়া যাচ্ছে না। বাড়ি থেকে বলে বেরিয়েছিল কলেজে রিইউনিয়ন আছে, কিন্তু দুপুর থেকে ফোন সুইচ অফ বলছে। আর যে মাসির বাড়ি থেকে পড়াশোনা করতো সেখানেও তো যায়নি বলছে ওরা। অমল আর অমলের বউ তো চিন্তায় অস্থির হয়ে পড়েছে। আমরা গেলে ও আমাকে নিয়ে থানায় যাবে। তবে আমরা যাবার আগে কলেজে একবার খোঁজ নিতে হবে। রীনা দেবী বলেন, শোনো না, আমি দেবকে ফোন করলাম, বলল ও মিটিংয়ে ব্যস্ত, মিটিং শেষ হলে ও ফোন করে নেবে। আমি মেসেজ করে সব জানিয়ে দিয়েছি, আর চাবিটা নন্দুর কাছে রেখে যাব, সেটাও মেসেজ করে দিয়েছি। বেশ করেছো, এবার তাড়াতাড়ি চলো, আমি একটা গাড়ি ভাড়া করেছি। প্রথমেই স্বপনবাবু কলেজে খোঁজ নেন, শোনে সেখানে আজ কোনো রিইউনিয়ন ছিল না। চিন্তা আরও বেড়ে যায়।
ওদের বকুলতলা গ্রামে পৌঁছতে প্রায় সন্ধে হয়ে যায়। বাড়িতে লোকের ভিড়, ওরা থানায় যাবে এমন সময় সন্তু এসে বলে ওরা পর্ণাকে দেখেছে বিল্টুদার বাড়িতে ঢুকতে। স্বপন শুনে চমকে ওঠে, বিল্টু তো ওর মামার নাতি। ওরা সবাই মিলে ওদের বাড়িতে পৌঁছায়। দেখে বাড়ির সামনে অনেক লোকের ভিড়। অমলবাবু আর ওনার স্ত্রীকে দেখে সবাই একটু সরে দাঁড়ায়। অমলবাবুর স্ত্রী তার মেয়ের গালে একটা চড় মেরে বলেন, আমরা তোমার বিয়ে ঠিক করছি আর তুমি কাকে না কাকে একটা বিয়ে করে আবার এখানে এসেছো? যেখানে গেছিলে সেখানেই তো থাকতে পারতে। নীলাদেবী বলেন, এ কি দেব তুই? স্বপনবাবু তার স্ত্রীর গলা পেয়েই চমকে বিট টেলে ঢুকে অবাক হয়ে যান। স্ত্রী চেঁচিয়ে বলেন, ওরে অমল, বৌঠান, এটা তো আমার ছেলে। সবাই বর কনেকে ছেড়ে ওদের মুখের দিকে তাকান। দেব বলে, ও তো পর্ণা। অমলবাবু বলেন, ও আমার মেয়ে অন্নপূর্ণা। ওর মাসিরা ওকে পর্ণা বলেই ডাকে। অন্নপূর্ণার নামটা গ্রাম্য বলে ওরা ওকে কলেজে ভর্তি করার সময় নামটা চেঞ্জ করে দিয়েছিল। স্বপনবাবু তার ছেলেকে বলেন, তুই তো আমাকে জানাতে পারতিস যখন তোকে আমি সেদিন বিয়ের কথা বললাম। দেব বলে, আমি কি জানতাম না যে পর্ণাই অন্নপূর্ণা? বাবা আমাদের আলা বেশি দিনের নয়। পর্ণা সেদিন জানালো বাড়ি থেকে ওর বিয়ের ব্যবস্থা করছে। আর এদিকে তোমরাও কে এক গ্রামের মেয়ে অন্নপূর্ণার সঙ্গে আমার বিয়ে ঠিক করছো। তাই আমরা চটজলদি ডিসিশন নেই। ওখানে উপস্থিত সবাই বলে, যাক, শেষ ভালো যার সব ভালো তার, মধুরেণ সমাপয়েত। অমলবাবু বলেন, যাক, এখন সবাই চলো আমার বাড়িতে। এই রাতে তো খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা করা যাবে না। এই কে আছিস? রামের দোকানে দেখ, যা যা মিষ্টি আছে সব নিয়ে আয়। আজ গ্রামের সবাইকে মিষ্টি মুখ করাবো, দুটো আনন্দে। এক আমার মেয়ের বিয়ের জন্য, আর আমাদের বন্ধু থেকে বেয়াই হওয়ার জন্য। অমলবাবু তার মেয়ের জামাই আর নতুন বেয়াই বেয়ানকে নিয়ে বাড়ি আসেন। রাতে সাধারণ ভাত, ডাল, তরকারি, মাছ দিয়ে বিয়েবাড়ির খাওয়া দাওয়া হয়। পরদিন স্বপনবাবু আর ওনার স্ত্রী ছেলে বৌমাকে নিয়ে বাড়ি আসেন। নীলাদেবী বলেন, আয়, আমার এই অপরিষ্কার ঘরেই তোকে বরণ করে তুলি। কি আর করব, আজকালকার ছেলে মেয়ে তোরা হুটপাট করে ডিসিশন নিস। পরদিন কোনো মতে স্বপনবাবুদের কাছের কিছু আত্মীয় স্বজন, অমলদের এবং অমলদের নিকট কিছু লোক আর পাড়ার কয়েকজনকে নিয়ে একটা ছোটোখাটো অনুষ্ঠান হয়। সব অনুষ্ঠান মিটে যাবার বেশ কয়েকদিন পর সন্ধেবেলায় ওরা চারজনে বসে চা খাচ্ছে। সেই সময় স্বপনবাবুর একটা ফোন আসে। ফোনে কথা বলার পর ফোনটা রেখে স্বপনবাবু পর্ণাকে বলেন, শোন পর্ণা, কাল তোর কপালে দুঃখ আছে। নীলাদেবী বলেন, কিসব বলছো? বাচ্চা মেয়ে তো ভয় পাচ্ছে নাকি? আরে সেজ পিসি কাল আসছে। নীলাদেবী বলেন, কেন? এখন আবার আসছে কেন? সে তো প্রতি বছর পুজোর সময় একদিন আসে, কলকাতায় ঠাকুর দর্শন করবে বলে। তা পুজো তো বাকি আছে। আরে তোমার ছেলের বিয়ে শুনেছে না? আমি যখন ফোনে বিলুকে নেমন্তন্ন করলাম না, তা তখন শুনছিলাম পিসিমার তীর্থে গেছে, বাড়ি ফিরে শুনেছে, তাই এখনই। সত্যি রে পর্ণা, এবার তো আমারও বেশ ভয় ভয় করছে। কেন মামুনি, উনি কি বাঘ না ভাল্লুক? তার থেকেও ভয়ঙ্কর। পর্ণা বলে, মানে? বছরে উনি একবার একদিনের জন্য আসেন, তাতেই এখন কদিনের জন্য আসছে তাও তো বুঝতে পারছি না। আরে মামুনি, কি কি আমাকে করতে হবে আমাকে বলে দাও, আমি চেষ্টা করব কদিন তেমন করে থাকার। সব তো বলবো, কিন্তু তুই তো রান্না পারিস না, সেটাই তো বেশি সমস্যার।
একটাই ওনার দুর্বল দিক, ভালো রান্না করে খাওয়াতে পারলে কিছুটা নিয়মের ছাড় দেন তিনি। ওই রান্নাটা পারতাম বলেই বিয়ের পর রক্ষা পেয়েছিলাম। পর্ণা বলে, কুছ পরোয়া নেহি, তুমি এক্ষুনি চলো রান্নাঘরে, আমাকে কিছু কিছু শিখিয়ে দাও। দেখ দেবু, তোর বউ ভাবছে রান্নাটা খুব সহজ। তা চল রান্নাঘরে, অন্তত কোথায় কি কি থাকে দেখিয়ে রাখি। পরের দিন, কই রে দেবু, নাথ বউ কই, একবার দেখি মুখটা। পর্ণা ঘর থেকে বেরিয়ে আসে। দেব তো পর্ণাকে দেখে চমকে ওঠে। একটা লাল রঙের তাঁতের শাড়ি, পা থেকে খানিকটা উঁচুতে পড়া, এক গলা ঘোমটা। এসে পিসি ঠাকমাকে যেই প্রণাম করতে যাবে, তিনি বলেন, বাহ, বেশ বেশ, চাঁদপানা মুখ, খুব সুন্দর নাত বউ হয়েছে। তবে তা বাছা, করো কি, কোনো বাছ বিচার জানি নাকি? আমি তো বাসে 5 জনের সঙ্গে ঠেকাঠেকি করে এলাম, তুমি এখন আমাকে ছুঁলে তো তোমাকে চান করতে হবে। সেটা কি তুমি করবে? না করেই তো রান্নাঘরে ঢুকে যাবে। তোমাদের আজকালকার মেয়েদের তো আমি চিনি, যদি প্রণাম করতে হয় তাহলে দূর থেকে আমাকে সাষ্টাঙ্গে প্রণাম করো। তারপর রীনা দেবীকে বলেন, তা বৌমা, তুমি তো জানো, তাহলে কোন আক্কেলে প্রণাম করতে পাঠাচ্ছিলে? রীনা দেবী আমতা আমতা করে বলেন, না মানে। পর্ণা রীনা দেবীর দিকে একবার তাকিয়ে পিসি ঠাকমাকে সাষ্টাঙ্গে প্রণাম করে রান্নাঘরে চলে যায়। পিসিমা বাথরুমে স্নান করতে ঢুকলে রীনা দেবী আগে থেকেই তৈরি করা জলখাবার সাজিয়ে রাখে। উনি স্নান করে পুজো করে বসলে পর্ণা ওনাকে জলখাবার দেয়। লুচি ছিঁড়তে ছিঁড়তে তিনি বলেন, লুচিটা তো বেশ ভালো হয়েছে, তুমি করেছো? পর্ণা ঘোমটার আড়াল থেকে মাথা নাড়ে। তা এতে ক চামচ ময়ান দিয়েছো? 3 চামচ ঠাম্মি। ছোলার ডালটা একটু মুখে দিয়ে বলেন, এতে কি ফোড়ন দিয়েছো? জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। তা বেশ, তবে দেখি দুপুরে রান্না কেমন করো। দুপুরে পর্ণা রান্নাঘরে রান্না করছে। স্বপনবাবু একটা চেয়ার নিয়ে রান্নাঘরের সামনে বসে আছেন। পর্ণা এক গলা ঘোমটা দিয়েই রান্না করছে। পিসিমা একবার রান্নাঘরের বাইরে এসে বলেন, তা নাতবউ কি রান্না করছে? স্বপনবাবু বলেন, তোমার পছন্দের রান্নাই করছে পিসিমা, মোচার ঘন্ট, আলু পোস্ত, ডাল আর কুমড়ো ফুলের বড়া। তা বেশ, তা তুই রান্নাঘরের সামনে বসে আছিস কেন? পিসিমা, তোমাদের বৌমার মাইগ্রেনের ব্যথাটা সকাল থেকে শুরু হয়েছে, তাই ঘর অন্ধকার করে শুয়ে আছে। তাই বৌমা তো নতুন, কোথায় কি আছে যদি খুঁজে না পায় তাই। ও, তা ঠিক আছে, আমি জপে বসছি। নাতবউ, খাবার যদি আমার ভালো লাগে তাহলে তোকে আমি বিয়ের উপহারটা দেব, বুঝলি? পর্ণা মাথা নাড়ে। হ্যাঁ রে স্বপন, নাতবউ মুখে কোনো কথা বলছে না কেন রে? আরে পিসিমা, ওকে ওদের বাড়ির বড়রা শিখিয়েছে, গুরুজনদের রান্না করবার সময় কথা বলতে নেই। ওই যেমন আমরা ঠাকুরের পুজোর ভোগ রান্না করার সময় করি। তা বেশ, বাপের বাড়ির শিক্ষা ভালোই। দুপুরে রান্না হলে মাটিতে আসন পেতে ভাতের থালা, তরকারির বাটি সাজিয়ে দেয় পর্ণা। রীনা দেবীও ঘর থেকে এসে বসে। পিসিমা বলেন, বৌমা, তোমার মাথা ব্যথা কমেছে? হ্যাঁ পিসিমা। পিসিমা একটা একটা করে তরকারি দিয়ে ভাত খাচ্ছে আর বলছে, বেশ বেশ, খুব সুন্দর রান্না হয়েছে, কিন্তু একদম বৌমার হাতের রান্নার মতনই স্বাদ।
রীনা দেবী বলেন, আমি তো ওকে এ বাড়ির মতো রান্না করতে শিখিয়েছি, তাই। ওদের বাড়ির রান্না একদম ভালো না পিসিমা, তাই আমি ওকে এ বাড়ির মতো রান্না করতে শিখিয়ে দিয়েছি। তাই আপনি আমার রান্নার মতো স্বাদ পাচ্ছেন। আর শুনলাম আপনি তো দেখেছিলেন ও কত নিষ্ঠার সঙ্গে রান্না করছিল। খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম নিয়ে পিসিমা পর্ণাকে ডাকেন। পর্ণা যেতে উনি বলেন, আয় নাথ বউ। পর্ণা ওনার পাশে বসতেই তিনি ব্যাগ থেকে একটা সোনার কানপাশা ওর হাতে দিয়ে বলেন, নে, এটা আমার বিয়ের, এটা আমি তোকে দিলাম। আজ আমি আসি, আবার পুজোর সময় আসবো, কেমন? পর্ণা বলে, অবশ্যই আসবেন। সেজ পিসিমা বাড়ি থেকে বের হয়ে গেলে ওরা চারজনে হাসতে হাসতে গড়িয়ে পড়ে। রীনা দেবী বলেন, এখন আমরা হাসছি ঠিকই, যদি বলতেন দুদিন থেকে যাই তাহলেই তো হয়েছিল আর কি। দেব বলে, বাবা, আমি বলেছিলাম গাইয়া মেয়েকে বিয়ে করব না, কিন্তু গাইয়া মেয়ে যা বুদ্ধির খেল দেখালো। রীনা দেবী বলেন, সত্যি আমার যা টেনশন হচ্ছিল, ভাবলাম এই বুঝি ধরা পড়ে গেলাম। পর্ণা বলে, আমারও কি কম টেনশন হচ্ছিল? অন্ধকার ঘরে শুয়ে থেকে আমি চোখ বুজে ঠাকুরের নাম করে যাচ্ছিলাম যখন তুমি রান্নাঘরে রান্না করছিলে। সমাপ্ত। কেমন লাগলো আমার এই গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইবও করবেন। ধন্যবাদ।